দোহা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে সরকার পতন, সরকার গঠন সব বিষয়ে একটা কেউ নেপথ্য থেকে কলকাঠি নাড়ে। এখানে এটা ট্র্যাক 1 ট্র্যাক 2 আলোচনার জন্য খুব একটা জায়গা, যেটা অতীতে কোনো কোনো সময় ব্যাংককে হতো, আজকাল এটা দোহাতে হয়। এবং দোহাতে আমেরিকার বৃহত্তম ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি। ফলে তার চতুষ্পার্শ্বে আমেরিকার অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে যেখানে তারা কাজ করে। এর আগে আমরা জানি বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা নিয়মিত আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিয়মিত কাতারে যেতেন, দোহায় যেতেন, সেখানে মগজ ধলাই হতো। জেনজির মগজ ধলাইও কাতারেই হতো। ফলে কাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে সরকার পতন, সরকার গঠন সব বিষয়ে একটা কেউ নেপথ্য থেকে কলকাঠি নাড়ে। আমেরিকা এবং দোহার তাদের ওখানে তো আলোচনা, আমেরিকার সঙ্গে ঘন ঘন সবাই, ইউনুস যদি কোথাও যান বিদেশে ওই দোহা হয়ে যান। বাংলাদেশের সেনা প্রধান যদি যান তাহলে দোহা হয়ে যান। দোহাতে একটা প্রণাম ঠুকে, ওটা একটা মক্কা মদিনার মতো, ওখানে একটা প্রণাম ঠুকে যেতে হয়, বা যদি বলেন দোয়া করে যেতে হয়। ওই জায়গাটা না গেলে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারেন না। ফলে এটা সেখানে তাদের দায়বদ্ধতা আছে। দোয়া বইটা কি খলিলুর রহমান সাহেব বলা হয়েছে যে গতিবিধি যেগুলো হচ্ছে টেরর গ্রুপসের বাংলাদেশের ভিতরে, সেগুলো নিয়ে উনি যেন পদক্ষেপ নেন, এবং ওনাকে কোনো প্রমাণ সাপেক্ষ দেওয়া হয়েছিল যে এই ছবি এখানে এখানে ক্যাম্প আছে, অনেক রকমের প্রমাণ দেওয়া হয়েছিল, এবং হি ওয়াজ আস্কড টু টেক অ্যাকশন। এটা একটা ফলো আপ মিটিং যতদূর আমরা জানি। সেখানে হয়তো কিছু পলিটিক্যাল কথাও হয়ে থাকতে পারে, শেখ হাসিনার, আওয়ামী লীগ, ইনক্লুসিভ ইলেকশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেইন থ্রাস্ট হচ্ছে অ্যান্টি টেরর, কারণ টেররটা হচ্ছে সবচেয়ে বড় ফ্ল্যাগিং পয়েন্ট, যেটা ভারতবর্ষ বরাবর ফ্ল্যাগ করে আসছে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিজরাও জানে যে এটা যদি একবার মাথা চাঙা দেয় তাহলে দিস উইল বি আ প্রবলেম ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তো বাংলাদেশে যখন ওই অভ্যুত্থান হয়েছিল তখন এক গাদা জেল খুলে দেওয়া হয়েছিল, সব জেলের কয়েদিরা পালিয়ে গেছিল, তার মধ্যে বেশিরভাগই অনেকগুলোই মার্কামারা টেররিস্ট, আনসারুল বাংলা, জেএমবি ইত্যাদি ইত্যাদি। সেইগুলো এখন রিগ্রুপিং করছে এবং তাদেরকে ফান্ডিংও তারা পাচ্ছে বিভিন্ন জায়গার থেকে। আর্মস অ্যান্ড অ্যামুনিশন বাংলাদেশে এমনিতেই যথেষ্ট সোয়েল অ্যারাউন্ড করছিল, অভ্যুত্থান হবার আগেও আর্মস অ্যান্ড অ্যামুনিশন অনেক ল্যান্ড করেছিল, তারপরে পুলিশ থেকে, আর্মির থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন অনেকে ছিনিয়ে নিতে পেরেছে। এই সব কিছু মিলিয়ে একটা একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন আছে, যেটা ভারতবর্ষ টের পাচ্ছে। আপনি জানেনই যে দিল্লিতে যে রেড ফোর্টের কাছে যে ব্লাস্টটা হয়েছিল, একটা কেমিক্যাল ক্যাশে পাওয়া গেছিল ফরিদাবাদে, এগুলোর লিঙ্কস পাওয়া গেছে অ্যাক্রস দ্য বর্ডার, দুদিকের বর্ডারই। তো এই সব পশ্চিমবাংলার থেকেও কিছু স্লিপার সেলের লোককে অ্যারেস্ট করা হয়েছে। তো এই পুরো জিনিসটা নিয়ে এখনো চলছে কথাবার্তা, এবং এটা নিয়ে অবশ্য যথেষ্ট চিন্তিত আছে। ভারত এটা চায় যে ভারত এটা প্রকাশ্যে ঘোষণা করেছে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, এবং ভারত যেটা মনে করে যে বাংলাদেশে এই মুহূর্তে 50% মানুষ আওয়ামী লীগের পক্ষে আছেন। যে দলটির পক্ষে বা যে মানুষের পক্ষে, যে দলটির পক্ষে 50% মানুষ আছেন, তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এবং সম্প্রতি পশ্চিমী দুনিয়া মত বদলাতে শুরু করেছে ধীরে ধীরে, এবং তারা কেউ কেউ কমনওয়েলথের কথা আপনারা সবাই জানেন, রিপোর্টও হয়েছে, তিনিও গ্রহণযোগ্য একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। আমি শুনলাম জার্মানির রাষ্ট্রদূত একটা কিছু বলেছেন আজকে ঢাকায় ইনক্লুসিভ নির্বাচনের কথা। তো ফলে ইনক্লুসিভ নির্বাচনটা এখন সকলেই চায়। একটা দেশ তৈরি হলো, সৃষ্টি হলো যে দলটির কারণে, তাদের অনেক দেশ পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা অন্য কথা। কিন্তু সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়ে বাকিরা নির্বাচন করবেন এবং তারপরে গণতন্ত্রের পাঠ শেখাবেন, সেটা তো মেনে নেওয়া যায় না। শ্রীলঙ্কায় তো নির্বাচন হয়েছে, যে দলটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল জেনজি, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের তো ব্যান্ড করেনি। কারণ মানুষ যদি পক্ষে না থাকে, মানুষ তাদের হারিয়ে দেবে। আওয়ামী লীগ যদি এত নিন্দিত, এত অপরাধ করেছেন যে মানুষ তাদের হারিয়ে দেবে নির্বাচনে, দাঁড়াতে দেবেন না কেন ভোটে? তার মানে জানেন যে অপরাধ যেগুলো অভিযোগ করছেন সেগুলো সঠিক নয়। নেপালের নির্বাচন হবে, তাতে কিছু কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, করা হচ্ছে না। হঠাৎ বাংলাদেশি গণতন্ত্রের তিনি নাকি শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, আর তারা এক নতুন গণতন্ত্র শেখাচ্ছেন যে বাদ দিয়ে দেবেন। আজকে তার জঘন্যতম অবস্থা হচ্ছে যে আমি শুনলাম
যে বিডিআর বিরুদ্ধে যে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে নাকি ভারতকে পক্ষান্তরে প্রকারান্তরে দায়ী করা হচ্ছে। ভারত যেখানে নাক গলাতে চাইছেন না, এবার কিন্তু বাংলাদেশ বাধ্য করছে ভারতকে নাক গলাতে। এবার কিন্তু নাক গলাতে ভারত বাধ্য হবে। এটা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকলে। এটা চুপ মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ। পাকিস্তানের পহেলগাঁওতে যে আক্রমণ করার পর ভারত যদি প্রত্যাঘাত করতে পারে, এই প্রত্যাঘাত বাংলাদেশের উপর একদিন হতে পারে, কারণ সেখানে যদি জঙ্গি শিবির এইভাবে যদি মাথাচাড়া দেয়। ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ, বিজয়ের মাস, কিছু বোধহয় একটা ঘটবে। বাংলাদেশে দুটি মাসে খুব গভীর কিছু ঘটে থাকে, একটা হচ্ছে আগস্ট আর একটা হচ্ছে ডিসেম্বর। আগস্টে যত মানে আপনি ধরেন মানে বাঙালির ইতিহাসে যত খারাপ কাজ আগস্ট মাসে হয়েছে, আর ডিসেম্বরে আপনি যদি দেখেন দেখবেন যে ওখানে বিজয়ের উৎসব হয়েছে। ফলে জানি আমি যাই, সেই কারণে আমি অনেক সময় যেটা কথা আপনি বলছিলেন আগে, যে বিজয় উৎসবের কথা আপনি বলছেন, আমি এটা প্রতীকী অর্থে বলছি। প্রতীকী অর্থে বলছি এই কারণে যে এই সময়টাতে আশা করা যায় যে একটা সবকিছুরই শেষ আছে, সীমা আছে। এখন পরিস্থিতি যেটা এই কারণে যে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ পারেন বলে নির্বাচন কমিশন দাবি করেছেন। এখন নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, তিনি কি রকম থাকবেন, তিনি সুস্থ হন, সবাই আমরা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তিনি সুস্থ হবেন কি হবেন না সেটা চিকিৎসকরা বলবে। তারপরে তার পুত্র এইরকম মায়ের করুণ অবস্থায় আসতে পারছেন না, তার মানে ধরে নিতে হবে যদি মায়ের অসুস্থতার কারণেও তিনি আসতে না পারেন, তার নির্বাচনের সময় কি আসবেন? তার মানে কি নির্বাচন হচ্ছে না? ফলে এই প্রশ্নগুলো এখন দেখা দিচ্ছে। ফলে এই কারণে ডিসেম্বর মাসে এগুলো সব ফয়সালা হয়ে যাওয়ার কথা। ঘরের মধ্যে ঘর তৈরি করার একটা ব্যাপার চলছে। উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাদে একটা সরকার প্রতিষ্ঠিত করা, যে সরকারটা হবে হয় জামায়াত বা যারা জেনজি, যে কথাটা জানতে বলছিল, জেনজির যে আন্দোলন হলো, সেই জেনজি তো গোটা বিশ্ববিদ্যালয়ে একটা সিটও জিততে পারলো না। এই কেমন ধরনের ছাত্র আন্দোলন হলো? এই ছাত্ররা ছাত্রদের ভোট পান না, এটা তো কখনো ঘটনা দেখতে পাওয়া যায় না। ভোট পেল শিবির। তাহলে তারা জেএনজিটা করলোটা কি? তারাই তো সব কোটা বিরোধী আন্দোলন করলো। বিডিআর এর প্রশ্নটাও ছিল কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন, যে সেনাবাহিনীর সঙ্গে সমমর্যাদাপূর্ণ সমান বেতন দিতে হবে। সেখানে বেতনের বৈষম্য ছিল, সেই বৈষম্য নিয়ে দাবি। কোটা আন্দোলনের ক্ষেত্রেও কোটার ক্ষেত্রে যখন শেখ হাসিনা মেনে নিলেন, তারপরেও আন্দোলন বললো না ওটা করলে হবে না, এখন 1 পয়েন্ট শেখ হাসিনার পদত্যাগ। মানে এইটাই ছিল আসল। কোটা ফোটা কিছু না, কারণ এখন তো আবার কোটা ফিরে এসছে। জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য তো আবার কোটার ব্যবস্থা হয়েছে, তাই না? তাহলে আরেক দল তো আবার একটা বৈষম্য বিরোধী আন্দোলন কাউকে করতে হবে আবার ওই কোটা তুলে দেওয়ার জন্য। জুলাই আন্দোলনে যুক্ত ছিল বলে কোটা পাবেন, তাহলে কেমন ধরো বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে? এটা আসলে উদ্দেশ্য ছিল যেমন করে হোক একটা মানে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং এই মৌলবাদ বিরোধী সরকারকে কি করে উৎখাত করা যায়, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তারই একটা পার্ট ছিল বিডিআর বিদ্রোহ। তখন সফল হয়নি বলে তার প্রতিশোধ নিতে আজকে একটা দাঁড় করানো হচ্ছে রিপোর্ট। আমি যেটা জানি 2018 আগে পর্যন্ত আমেরিকার জামায়াত সম্পর্কে একটা কঠোর মনোভাব ছিল, কিন্তু 2018 নির্বাচনের পরে আমেরিকা জামায়াত সম্পর্কে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা। এবং যেটা দেখেছেন আপনারা যে 24 নির্বাচন আগে আমেরিকার থেকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, প্রত্যাহার করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। 2018 পরে যে ঢাকার যে আমেরিকান দূতাবাস, তার আগে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করতেন তাদের অধিকাংশকে সরিয়ে দেওয়া হয়। 47 জনকে নিয়োগ করা হয়েছিল, তার মধ্যে 46 জন শিবিরপন্থী। তাদের মধ্যে একজন যিনি মানে হিন্দু ওখানে কাজ করতেন, তিনি পালিয়ে চলে এসেছিলেন কলকাতায়। আমি সম্প্রতি তার সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করেছি এবং দেখাও হয়েছে। তিনি আমাকে প্রচুর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এবং তার বাড়ি, তিনি যখন চলে এসেছিলেন সেই সময় তার বাড়িতে একটা অদ্ভুত ভাবে তল্লাশি হয়। তল্লাশি হওয়ার পর তার যে ল্যাপটপ গুলো সব লোপাট হয়ে যায়। সেই ল্যাপটপ নিয়ে কলকাতায় আসতে চাইছিল না নিয়ে আসতে, কারণ যদি সিকিউরিটি ধরে ল্যাপটপ নিয়ে। সেই কারণে সেই ল্যাপটপে যাবতীয় তথ্য ছিল, মানে নীল নকশার তথ্য ছিল, যেগুলো সব লোপাট হয়ে যায়। তা আমি তার থেকে শুনেছি, তারপরে আমি প্রত্যেকটা লোকের নাম জানি যারা যারা অ্যাপয়েন্টেড হয়েছিল, তাদের ব্যক্তিগতভাবে মানে তাদের পরিচয় আমি খোঁজ করে দেখেছি তারা কারা।
ফলে এখন দোহাতে যে আলোচনা হতে পারে সেই আলোচনায় ভারত থাকবে বলে আমার মনে হয় না। আলোচনাটা হলে যে জামায়াতকে যদি সরকারে আনতে হয় তাহলে আমেরিকা সেটা কিভাবে গ্রহণ করবে। আমেরিকার উদ্দেশ্য তার স্বার্থ যাতে পূর্ণ হয়। আমেরিকা চায় সমস্ত উন্নয়নশীল দেশগুলো ধীরে 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 একটা ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হোক, ফলে তারা তাদের খুশি মতো তারা দেশ চালাতে পারবে, তারা নেপথ্য থেকে গুটি চালাতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত কোনো যুদ্ধেই আমেরিকা জেতে না। ভিয়েতনাম থেকে শেষ আফগানিস্তান সবেতেই হেরেছে। এমনকি আমি জানি বাংলাদেশ থেকেও শেষ পর্যন্ত হাত গোটাবে, যদিও এখনো হাত গোটে মানে। আর আপনাদের দেশের কেয়ারটেকার সরকারের ইতিহাস হচ্ছে জনগণ রাস্তায় নেমে আন্দোলন না করলে তারা চট করে ইলেকশন দেন না। নির্বাচন একটা হবে বাংলাদেশে এবং সত্যিকারের সঠিক নির্বাচন হবে, কিন্তু সেটা ইউনুসের অধীনে হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। তার আগে কিন্তু সেটা হবে না এই কারণেই সন্দেহ এখনো পর্যন্ত আছে যে এখনো পর্যন্ত রাস্তায় সেই ধরনের গণপ্রতিরোধ গড়ে উঠতে দেখিনি। বিচ্ছিন্ন ভাবে কিছু হয়েছে, কিন্তু গণপ্রতিরোধ আমি বলছি, আমি ৭১-এর কথা বলছি না, আমি বলছি ২০০৭, ৮, ৯ সেই সময়ের যে প্রতিরোধ গড়ে উঠেছিল কেয়ারটেকারের বিরুদ্ধে, কিন্তু কেয়ারটেকার বাধ্য হয় নির্বাচন দিতে। সেটা একটা সেটার অপেক্ষায় থাকলাম। সেই জন্যই মনে হয় যে একটা আরো বড় ধরনের একটা আভ্যন্তরীণ সংকটের মধ্যে বাংলাদেশ আরো গভীরতর সংকটের মধ্যে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হবেন, শিল্পপতিরা হচ্ছেন, ব্যবসায়ীরা হচ্ছেন। এটি খুবই দুঃখের বিষয়। একটা অদ্ভুত একটা প্রগতিশীল রাষ্ট্র কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে চলেছে। হাস্যকর পরিস্থিতি। প্রেস সেক্রেটারি তিনি বলছেন তিনি মোহাম্মদ ইউনূসের কাছের লোক। মোহাম্মদ ইউনূস হয়তো তাকে রাত্রিবেলায় কি খেতে খেতে বলেছেন আমি জানি না, কিন্তু সেটা তিনি সকালবেলায় উঠে বলে দিচ্ছেন। আর তৌহিদ হাসান তিনি তাকে বলছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে যে তার মিট দ্য প্রেস বা কোনো একটা সভা ছিল, সেখানে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়া হচ্ছে, ভারত প্রথমে দেবে, এরকম কথা। উনি বোধহয় হাসি চাপতে পারছিলেন না। যাই হোক, কোন রকমের একটু খণ্ডন তন্ত্র করেছেন প্রকাশ্যে। তো বলে আমি আর কি বলবো এই বিষয়ে, তৌহিদ হাসানই তো বলে দিয়েছেন বাংলাদেশের মানুষ ঠিক করুন, প্রেস সচিবের কথা শুনবেন না পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনবেন। ভারতের তরফ থেকে একটাই সিদ্ধান্ত পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ওই বিচারের রায়টা অধ্যয়ন করছি। আমরা অধ্যয়ন করছি, অধ্যয়নটা শেখ হাসিনার ব্যাপারেও করছি, অধ্যয়নটা তো তাতে দোষী সাব্যস্ত কামালও যায়, তারটাও অধ্যয়ন করছেন। সেটা এক। আর আমি যদি নিজে আমার কথা বলি, বাড়তি আমার ইন্টারপ্রিটেশন হিসেবে বলি, সকলেই ওরা বলে ওরা ফেরত চাইবেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে। তো শেখ হাসিনা তো বন্দি নন, কামাল ভাইও বন্দি নন, তো বন্দি প্রত্যর্পণ করতে হবে ওই চুক্তির অন্তরে তো ওরা পড়েই না, কারণ ওরা তো বন্দিই নন। প্রথমে তো বন্দী হতে হবে, তারপরে তো প্রত্যর্পণ। শেখ হাসিনা যেরকম উলফা নেতাদের আটক করে ফেরত দিয়েছিলেন, বন্দি করে ফেরত দিয়েছিলেন, এখানে তো কেউ বন্দি নয়, তারা তো খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, মানে কার্যত প্রায় টকশো করছেন, মন্ত্রীরা তো সকলেই টকশো করছেন। তো তাতে তো খোলামেলা সবাই তো রয়েছেন, সুতরাং সেই চুক্তিতে পড়ে না। আর চুক্তি অ্যাপ্লাই করলে তো আপনি জানেন ভালো কথাই যে ফাঁসির আদেশ যদি হয়, সেই আদেশে তো আমার মনে হয় জাতিসংঘও মানেনি, তারাও তো বলেছে না। এই প্রসঙ্গে একটা ভালো কথা ভালো সাবজেক্ট আপনি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বলি যে দিল্লিতে মিশনের যিনি মিনিস্টার প্রেস, তিনি ওই প্রেস সচিবেরই একজন আর কি, মানে বলা যেতে পারে খুব অনুগামী লোক, ঘনিষ্ঠ, তিনি এখানে নিযুক্ত হয়েছেন। তিনি এনডিটিভিতে অনলাইনে একটা ওই ড্রাই নিয়ে, আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন। তাতে তিনি লিখেছেন যে রায়টার মধ্যে অনেক গলদ আছে, বিচারটা ঠিক হয়, কিন্তু না ভাবাবেগটাকে উড়িয়ে দেওয়া যাবে না, ১৪০০ মানুষ খুন হয়েছে, কিন্তু বিচারটা যে সঠিক হয়নি সেটা তিনি লিখেছেন। আমি এই লেখাটা পড়ার পর আমি স্বয়ং হাই কমিশনারকে পাঠিয়েছি, এটা কি আপনাদের মত? প্রেস মিনিস্টার প্রেস, তিনি তো তিনি তলায় তার পরিচয় লেখা আছে মিনিস্টার প্রেস বলে, এবং তিনি তো সরকারি ব্যক্তি, তাহলে এটা কি সরকারের বক? হাই কমিশনার ভদ্র মানুষ, তিনি আমাকে জবাব দেননি, কারণ জবাব দিলে মুশকিল হচ্ছে, তাতে অসুবিধাই হতো হয়তো। কিন্তু আরেকজন কূটনীতিক আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বলে লিখে পাঠালেন যে ওটা ওনার ব্যক্তিগত মত ১২০০ টাকা। তা আপনাদের এখানে হচ্ছে কি ওই প্রেস সচিব যেটা বলেছেন ওটা ওর ব্যক্তিগত মত, এখানে যেটা প্রেস মিনিস্টার বলেছেন ওটা তার ব্যক্তিগত মত, ওটা সরকারটাই চলছে ব্যক্তিগত মতে, কোনো কালেকটিভ কোনো সিদ্ধান্ত বলে কিছু নেই। এই তো অদ্ভুত ধরনের একটা বিষয় না, এরকম বিচিত্র দেশ,
মানে এখন কেউ কেউ মাঝে মাঝে বলেন ক্যাঙ্গারু কোড, ব্যানানা রিপাবলিক, সেগুলোতেও না একটা নিয়ম ছিল জানেন তো। পাশের দেশেরও একটা নিয়ম ছিল, নিয়ম মেনে চলা ছিল। এখানে কোনো নিয়মের কোনো ব্যাপারই নেই, একটা বিচিত্র দেশ। আমার তো ভারত থেকে বলার কোনো দরকার নেই, তারেক রহমানের পরিবার থেকে বলা হচ্ছে বাংলাদেশের জামায়াত থেকে তাদের হত্যা করা হতে পারে, নিরাপত্তা যে কারণে তিনি ফিরতে পারবেন না। তার তো জন্য গুলশানে বাড়ি রাখা হচ্ছিল, তিনি নাকি ফিরেই আসবেন, নির্বাচন হচ্ছেই, তাহলে আসছেন না কেন? তিনি তার পরিবার, কালকে একটা আমি ছিলাম অনুষ্ঠানে, সেখানে আমাকে সরাসরি অভিযোগ করা হলো যে ভারত কি বাধা দিচ্ছে। হিথ্রো এয়ারপোর্টে আসবেন, প্লেন ধরবেন, ঢাকায় নামবেন, তার সঙ্গে ভারতের কি সম্পর্ক? টিকিট কাটবেন না, বিনা টিকিটে বলছি না, টিকিট কেটে আসবেন, ভারতের ভূমিকাটা কি? কিন্তু তার পরিবার থেকে আজকে বলা হয়েছে বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যারা তারেক রহমান ফিরুক চান না, চায় না, তার জীবনের নিরাপত্তা আছে। তারপরে তো খালেদা জিয়ার শরীরের কথা তো জানেনই আপনারা। ক্রমশ বাংলাদেশ একটা -2 সেই ফর্মুলার দিকে যাচ্ছে না তো। ইউনূসও তো মুখোশ, এটা বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে। নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা, সেই ইসলামিস্ট ফোর্সেস। এবং ইসলামিস্ট মানে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলেই ফান্ডামেন্টালিস্ট তা নয়, কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরমপন্থা।